if you received the materials, like there's a very good resource on structuralism in the form of a book that I provided. Let me know if you had the time to go through it, because the way in which it is designed, it helps you to understand the concepts really easily and quickly. uh, had Did anybody go through the book that I provided in the classroom? And also, I attached the same file to Shukla ma'am, and I think she provided you the same in the WhatsApp group, or wherever you are there. And I would like to know if any one of you had the time to go through the book, or at least had a look uh, um, of the book. Yes, no? I mean, anybody can speak. Um, could somebody tell me if anybody could go through the material? Because I want to know if I am like providing materials which you don't really need. I mean, I won't like bother you with materials. Yes, no, maybe. Any response? Am I audible to you guys? I don't know if I'm audible. It shows me that I'm audible, but I'm not getting any response from anyone. So, am I audible? তো স্যার Yeah. আমি এই এলাম আর কি, একটু স্নান করতে গেছিলাম। কি হুম। বলছিলেন? বলছি যে আমি যে মেটেরিয়ালগুলো দিয়েছি, নয় গ্রুপে, নয় ক্লাসরুমে, আর নয় শুক্লা ম্যামের থ্রু দিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেগুলো কি দেখেছো? হ্যাঁ, দেখেছি। তো ওকে। গুগল ক্লাসরুমে তো একটা আপলোড করেছিলেন, আমি দেখেছি। গুগল ক্লাসরুমে, হ্যাঁ, একটা আপলোড করেছে। ওটা একটা বই, ওটা স্ট্রাকচারালিজমের ওপরে, মানে কমিক্স ফরম্যাটে দেওয়া রয়েছে তোমাদের বোঝার হ্যাঁ, সুবিধার ব্ল্যাক জন্য। অ্যান্ড হোয়াইটে। হ্যাঁ। আর একটা কিছুক্ষণ আগেই আমি আপলোড করলাম, ওটা অ্যাকচুয়ালি হ্যান্ড রিটেন নোটস। ওগুলো তোমাদের আনসার ক্রিয়েট করতে সুবিধা হবে। কিন্তু আমি এটা জানতে চাইছি যে এইগুলো কি তোমাদের কিছু সাহায্য হচ্ছে, না এগুলো দরকার নেই? মানে তাহলে আমি, মানে জাস্ট ক্লাসগুলোতেই ডিসকাস করবো, আর মানে আই উইল নট give these things in the group. হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করছে। Okay, all right. But I have a feeling that somehow I am not getting connected with you guys more organically. There is some barrier between you guys and me. মানে কিছু একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বা কিছু একটা গ্যাপ রয়েছে, যেখানে অনেক জায়গায় আমার এমন মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে ঠিক করে কানেক্ট করতে পারছি না। বাট টেল মি ইফ আই নিড টু ডু সামথিং মোর in order to be more understandable or be more comprehensible, because I can see that the number of the students that have joined today have come down significantly, which is natural, which is normal, because exams are approaching. But do tell me if there is something else that I need to do. Okay, so আজকে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে পারি উইথ সাসোর। আমরা যতদূর অবধি পড়েছিলাম, তারপর থেকে যে নেক্সট সেকশনটা, যেটা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, সেইখানে আমরা ডাইরেক্টলি চলে যেতে পারি। সেটা হচ্ছে যে এখানে পেজ নাম্বার 974, সিনট্যাগম্যাটিক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ রিলেশনস, এটা চ্যাপ্টার 5 বলে লেখা রয়েছে।
আর তোমাদের আমি কিছু কোয়েশ্চেন্স দিয়েছিলাম, মানে I suggested, I gave a few suggestions for your exam related questions, and within that I think the only thing that is left to be discussed is what are syntagmatic and paradigmatic relationships according to Saussure. তোমাদের কাছে কি লিস্ট অফ কোয়েশ্চেন্সটা আছে যেটার উপরে তোমরা মানে যেটাকে নিয়ে আমরা বেশি আলোচনা করতে পারি আর কি, অন Saussure? Do you have a list of questions? Do you have a list of topics that I had provided a few weeks, I mean, a couple of weeks earlier? Yes, no? Topics on Saussure, topics on Dickinson, topics on Sylvia Plath. স্যার আমাদের এসকে ম্যাম কিছু টপিকস প্রোভাইড করছিল সাসুর থেকে, তো সেগুলো কি আপনি বলছেন? হ্যাঁ, আমি সেগুলো দিয়েছিলাম এবং সেটা শুক্লা ম্যামের মারফতে তোমরা পেয়েছো আশা করি। তো লেটস চেক ইফ আওয়ার সেট অফ কোয়েশ্চেন্স ম্যাচ। আমি একটা কাজ করছি, আমি এই চ্যাট বক্সে লেখার চেষ্টা করছি যে কি কি কোয়েশ্চেন্স আমি তোমাদেরকে দিয়েছিলাম অ্যাজ পসিবল টপিকস ফর your exam related questions. Check if we are on the same page. দেখো এগুলোই তোমাদের কাছে আছে কিনা, একটু চ্যাট বক্সটা দেখো, দেখে বলো যে এই কোয়েশ্চেন্সগুলোকেই নিয়ে আমরা আলোচনা করছি কিনা এবং এই কোয়েশ্চেন্সগুলোই তোমাদের কাছে আছে কিনা, বা এগুলোর ওপরে আশা করি তোমরা পড়াশোনা করছো কিনা, হোয়াট এভার। And one more thing that I need to discuss is if you are interested, if you guys are interested, we can have a few extra classes in order to touch upon a number of things that we have not had the time to touch upon, including Foucault, including Rashundari Devi, including another short story, I think Wife's Letter. These three things have not been touched upon, and this requires a number of classes as well. So I was talking to Shukla ma'am that whether I can take extra classes, and since I'm done with PG1 syllabus, I could take you up on that time, but only if you're interested. I don't want to waste your time. So tell me very clearly if you're interested or not. But first tell me if we are doing the same questions or not. ওকে, কোয়েশ্চেনগুলো এগুলোই। এবার বলো তোমরা, খুব ফ্র্যাঙ্কলি বলো, ক্যান্ডিডলি বলো, মানে এটা কোনো ব্যাপার নয়। তোমরা যদি বলো যে না তোমাদের সিলেবাস তোমরা অলরেডি নিজেরা শেষ করে নিয়েছো বা টিউশনসে শেষ হয়ে গেছে, দ্যাট ইজ ভেরি অবভিয়াস, কারণ আমি অনেক লেটে তোমাদের ক্লাসটা টেক আপ করেছি, মিডল অফ ডিসেম্বর। এক মাসের মধ্যে এতগুলো জিনিস হয় না, ঠিক আছে? তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো একমাত্র তাহলেই আমি মানে এক্সট্রা ক্লাসেস নেব, এবং এক্সট্রা ক্লাসেস বলতে এই যে 2 ঘন্টা তোমাদের সাথে থাকছি তার সাথেও আরও 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা, হোয়াট এভার, লাইক নট অল অ্যাট দ্য সেম টাইম, কিন্তু অ্যাট আদার টাইমস ইন দ্য উইক।
But if you are not interested, if you think that you're okay, then and you do not need extra classes, even these two classes are more than enough for you, then it's okay, no problem. I will inform accordingly. Of course, we are interested. Okay. This emotion is shared by all the seven of you. Yes, sir, of course. Okay. If you cannot unmute, do say the same. Do interact in the chat box if possible. Onushree, Pratyasha, Purushottam, Shagota, you can like type like yeah, okay. But what discourages me is the lesser and lesser number of students who turn up for the class, which means that they are not interested, which is okay. I mean, I'm not saying that it's not okay to be not interested. I mean, you can finish. Sir, can I interrupt you for a second? Yeah, sure. So the thing is that you are perfectly interested in your classes, but the thing is that there are many options in which a student can attempt topics. So I feel that they have left out the topics taught by you. That's why they are not attending the classes. That's all. Okay, but you guys have stuck to the topic. Yes, sir. But except that, fine, and we have no problem with you. Okay, all right. So let me get this straight. So there are many options which can be chosen as opposed to Saussure or Foucault or Dickinson or Plath or the two shots or Rashundari Devi or Wives Letter, right? Yes, sir. And most of the people are over there. I mean, it's difficult. I mean, their choices. So Yeah. I mean, that's okay. That's absolutely okay. Yeah. I wanted to know why is this happening? Like, if you I- have choice. yes, sir. The thing is, there's nothing negative about you. It's everything fine. Okay. Thank you for providing me the much needed assurance. No, I'm not. There's nothing wrong or right about anyone. I'm just saying that if you guys are really interested, only then I will bother you. Or No, sir, I it's will because go- from the very beginning you have been really understandable and very insightful, but we don't want you to hear on wrong, misunderstandings. So that's No. There's no point of misunderstanding. But that's why I want to understand. That's why I want to talk to you guys. That what is the reason? Like, why wouldn't you do this or that? So I now understand, and I was going to ask you that do you have like choices? And if you have choices, you will of course take up something that was being done from an earlier point in time, or was less theoretical, which I understand completely. But do let me know, all of you, all the seven of you, at any point in time, if you feel that you need to go and do another class and not do my class, that is absolutely understandable. No issues, no problem. Okay, thank you for letting me know, Anirban, and I will do accordingly. But since you guys have stuck around, I will be trying to do the best that I can do about providing notes, about explaining stuff to you. Okay, and since we have a lot to do, and since I understand that, I hope and understand that most of you are interested in more classes. You can I will inform this to Shukla ma'am, and I can provide you with slots. Say, let me ask you right now, are you guys free on Mondays? Okay, excuse me, just a minute. Sorry for that interruption. Are you guys free on this slot? Mondays, 10 a.m. to 12 p.m. I understand that it will be too much, but there will be a gap, like from 10 to 12, and then there will be 1 hour gap,
and then from 1 to 3 like we do it usually. Let me know if you are free at this time, or I will come up with more slots, and let me know if you are free during those times. Okay. All right, so let us continue. As I said that since according to the kind of questions that I had provided you earlier, we are left with only one to be discussed, and that is the syntagmatic and paradigmatic relationships. But if you think that we have not done this or we have missed out something, do let me know. So what is syntagmatic and paradigmatic relationships? So the definitions have already been given in page number 974 in the definitions part in chapter 5, syntagmatic and associative relations. Let me know if you have your PDFs in front of you, or I will share my screen. All of you guys have your PDF in front of you? Yes, sir. Okay, all right. So could you please repeat the page number? It's 974. Thank you, sir. Chapter 5, syntagmatic and associative relations. Okay. So let us look at this definition of syntagmatic. এটা কি মানে এক্ষুনি যেটা পাঠান সেটার কথা বলছেন নাকি আগে থেকে যেটা না না, পাঠিয়েছি? সেই আগে একটা সেই আগের পাঠিয়েছি যেটা, সেই। ঠিক, ঠিক, ওটা মোবাইলে হ্যাঁ আছে, মোবাইলে। হ্যাঁ, ওটা থাকার কথা। যদি না থাকে তাহলে বলো, আমি স্ক্রিন শেয়ার করছি, তাহলেও তোমরা দেখে নিতে পারবে। স্ক্রিন শেয়ার করব কি? মানে আমার কোনো অসুবিধা নেই স্ক্রিন শেয়ার করতে। সে করলে করতেই পারেন, অসুবিধা নেই। আমি আসলে Okay. পিসি থেকে কানেক্ট করেছি। হ্যাঁ, তাহলে ওই তোমার হোয়াটসঅ্যাপটা অন করে নাও পিসিতে, তাহলেও তুমি দেখতে পাবে মনে হয়। না, মানে সে ডাউনলোড আপনি করে। স্ক্রিন শেয়ার করলে তো আমি এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, এই তো স্ক্রিন শেয়ার করে দিয়েছি, সবাই দেখো। তো এখানে ডেফিনেশনস দেওয়া রয়েছে। কি বলছে? ইন আ ল্যাঙ্গুয়েজ স্টেট এভরিথিং ইজ বেসড অন রিলেশনস। সো দ্যাট ইজ what Saussure's main idea or structuralism's main idea is, that in a language state in state as in form, not state as in rajyo, as in form. So in a state in a language state everything is based on relations, and how do they function? So relations and differences between linguistic terms fall into two distinct groups, each of which generates a certain class of values. The opposition between the two classes gives a better understanding of the nature of each class. They correspond to two forms of our mental activity, both indispensable to the life of language. So these relations, the language is everything is based on relations. So these relations are of two types. So each generates a different class of values, and the opposition between two classes helps us understand each class. Okay, so on one hand, in discourse, in everyday parlance, in language, on the one hand, words acquire relations based on the linear nature of language because they are chained together. It simply means that when you are using a language, you have to follow some grammatical rules, right? Now I think I was using a Jamboard as well. Was I using a Jamboard? Let me see. It's taking its time. Have I ever used a Jamboard with you? I don't think I ever used a Jamboard with you guys. Just give me a minute. Okay, so you guys might be able to see the Jamboard. Are you guys being able to see a white
thing coming up on your screen? No, I don't think so, because in that case I too would have been able to see it. So I'll just stop sharing, and then I will share again a tab, and I'll share this, and now I think you are able to see a whiteboard kind of thing. Can you guys see that? Yes, sir. Okay, cool. So let us try to understand the syntagmatic and paradigmatic relationships with the help of this diagram. Okay. This axis can be known as paradigmatic or associative axis, this one, okay, and this one might be known as syntagmatic. Paradigmatic and syntagmatic. So paradigmatic or associative relations are in the vertical axis, and the syntagmatic relationships are in the horizontal axis. Okay. Now, if I write a sentence like this, she goes to school every day, okay, and then I decide to write another sentence and then I choose to write another sentence now. This is blasphemous, but I thought it could make you smile, at least. Boring class and a little ভালোই ওকে, আরএসএস দেখলে খুব মারবে আমাকে, যাকে তো আরেকটা সেন্টেন্স লিখি। সেন্টেন্স লিখতে আমার খুব ভালো লাগে। Now, if you read all these 4 sentences, she goes to school every day, he does not go to school, Ram and Sita went to Lanka on honeymoon, they go to hospital once a week. All these sentences have a collection of words, they are a group of words, and if I try to make some distinctions, like if I make these lines and then I make these lines and then these, and then these are not lines, but and then if I do this, oh sorry, and actually do this, and this is something different.
could you tell me if there is a pattern in the way in which I went about marking certain words in the sentence, like the first few words? Yes. সাবজেক্টগুলো তো আলাদা করেছিলাম, she, he, সাবজেক্ট আলাদা I, করেছি, etc. আর তারপরে goes, does, হ্যাঁ, ভার্ব আলাদা করেছি, তারপরে আরো কিছু আলাদা হয়েছে, সাবজেক্ট অবজেক্টগুলো আলাদা হয়েছে, যেগুলো নাউন বা প্রোনাউন বলা যেতে পারে। সবকটা আলাদা হয়েছে। হ্যাঁ, সবকটাই আলাদা আলাদা হয়েছে। এবার দেখো, এইখানে আমরা এই যে সেকশনসগুলো আছে, যেখানে আমরা বিভিন্ন জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারছি যে এইগুলো একই গ্রুপের, তার মানে হ্যাঁ সবই ভার্টিক্যালি, আর সিনট্যাগম্যাটিকটা হরাইজন্টালি। সেন্টেন্সগুলো হরিজন্টাল লিখছে, শুধুমাত্র যখন হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, ওরা একটা প্যারাডাইমে আছে। কি প্যারাডাইম? এদের প্যারাডাইমটা দুটো। এই যে ফার্স্ট যে ওয়ার্ডস গুলো আছে না, এদের প্যারাডাইমটা দুটো। একটা প্যারাডাইম হচ্ছে এরা সবাই সাবজেক্ট, ঠিক আছে, আবার আরেকটা প্যারাডাইম হচ্ছে যে এরা নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা কিসের প্যারাডাইম হলো, কিসের ওয়ার্ল্ড হলো, কিসের রেলম হলো, কিসের গ্রুপ হলো? নাউন, প্রোনাউন অর সাবজেক্ট, ঠিক আছে। মানে তারপরে মানে পার্টস অফ স্পিচের পার্টস অফ স্পিচ, হ্যাঁ পার্টস অফ স্পিচ যদি আলাদা করি তাহলে আমরা দেখতে পাবো যে এরা সবাই একই প্যারাডাইমে আছে। এরা এই চারটে পাঁচটা। আর এই গোজ, ডাজ, ওয়েন্ট, গো, এগুলো একই প্যারাডাইমে রয়েছে। প্যারাডাইমটা হচ্ছে ভার্ব। তারপরে স্কুল, লঙ্কা, হসপিটাল, একই প্যারাডাইম, অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বা নাউন বা প্রোনাউন, ঠিক আছে। তারপরে আবার এভরিডে, উইক, এরা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এদেরকে অ্যাডভার্ব বলা যেতে পারে, এরা অ্যাডভার্বের প্যারাডাইমে রয়েছে, ঠিক আছে। somebody wants to join now, okay, so এবার যদি আমি এরকম করি, এবার আমি যদি একটার জায়গায় এইটার জায়গায় এইটা, এইটার জায়গায় এইটা, এরকম ভাবে চেঞ্জ করি, তাহলে কি হতে পারে জিনিসটা একটু দেখি। ধরো শি এর জায়গায় যদি আমি হি বসিয়ে দিই, হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে কি সেন্টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে, বা সেন্টেন্সটা কি মানে নন মিনিংফুল হয়ে যাবে, না সেন্টেন্সটার গ্রামারের কোনো প্রবলেম হবে? কিছুই প্রবলেম হবে না। যদি শি এর জায়গায় হি বলি, হি এর জায়গায় শি বলি, doesn't make much difference as far as grammar is concerned, right? হতেই পারে সে স্কুল যায় না বা যায়, হোয়াটএভার। তারপরে আমি যদি রাম আর সীতার জায়গায় এরকম করে দিই যে ধরো রাম অ্যান্ড সীতা গো টু হসপিটাল ওয়ান্স আ উইক, হতে পারে তো বাক্যটা? রাম অ্যান্ড সীতা গো টু হসপিটাল ওয়ান্স আ উইক, তারা হয়তো ডাক্তার বা হ্যাঁ তারা ডাক্তার বা যাই হোক, মানে কোনো কারণে তারা হসপিটাল যায় প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে, ডাক্তার হতে পারে, যাই হতে পারে। আর এটা যদি আমি বলে দিই দে ওয়েন্ট টু লঙ্কা অন হানিমুন, তো দে বলতে যে কোনো কাপল হতে পারে, তারা লঙ্কা গেছে, তারা শ্রীলঙ্কা গেছে হানিমুন, হতেই পারে। আবার যদি এরকম করি যে রাম গোজ টু স্কুল এভরিডে, সীতা ডাজ নট গো টু স্কুল, এটাও হতে পারে। আবার শি ওয়েন্ট টু লঙ্কা অন হানিমুন, এটাও হতে পারে। তো দেখো আমি যেটা বলতে চাইছি, এরা যেহেতু একই প্যারাডাইমে আছে, এদের একে অপরের জায়গায় কিন্তু আমরা এদেরকে নিয়ে আসতে পারি ইজিলি, উইদাউট ক্রিয়েটিং মাচ ডিস্টারবেন্স ইন দ্য গ্রামাটিক্যাল সেন্স অফ দ্য ওয়ার্ড, অর সরি অফ দ্য সেন্টেন্স। কিন্তু তোমরা বলতেই পারো যে স্যার যদি রাম অ্যান্ড সীতা ডাজ নট গো টু স্কুল এটা বলি, তাহলে এটা ভুল হবে, কারণ রাম অ্যান্ড সীতার সাথে এরা যেহেতু রয়েছে তোমার
প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার ভার্বটাকে সিঙ্গুলার করলে চলবে না, তোমাকে বলতে হবে রাম অ্যান্ড সীতা ডু নট গো টু স্কুল, ঠিক আছে, যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে হয়। বাট সেটাতে পরে আসছি। গোজের জায়গায় যদি আমি বলি যে শি ওয়েন্ট টু স্কুল এভরিডে, এক সময় সে স্কুলে রোজ যেত। শি ক্লাইম্বস টু স্কুল এভরিডে যদি বলি, ক্লাইম্বস, সে এমন একটা জায়গায় থাকে যেখানে তাকে পাহাড়ের ওপরে উঠে স্কুলে যেতে হয়। অনেক বাচ্চাদের অনেক জায়গায় এরকম একটা অসুবিধে থাকেই, যেখানে একজন স্টুডেন্টকে পাহাড়ে চড়ে স্কুল করতে হয়। হি হি ডিড নট গো টু স্কুল হতে পারে। রাম অ্যান্ড সীতা কেম ব্যাক ফ্রম লঙ্কা, ফ্রম দেয়ার হানিমুন, কেম ব্যাক এখানে করতে পারি। দে ডেস্ট্রয়েড দ্য হসপিটাল, ওয়ান্স আ উইকটাকে না বলে দে ডেস্ট্রয়েড, কোনো একটা ভার্ব আমি ব্যবহার করছি। তো ভার্বের যে প্যারাডাইম, এই ভার্বের যে প্যারাডাইমটা, সেখানেও আমরা যে কোনো ভার্ব ঢুকিয়ে দিতে পারি। যদিও দে ডেস্ট্রয়েড দ্য হসপিটাল মানে হচ্ছে তারা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি করছে, বাট উই আর নট ডিলিং উইথ দ্য কোনোটেটিভ মিনিং, আমরা লিটারাল মিনিংয়ে যাব না, আমরা আপাতত গ্রামারের সেন্সে আছি, যে আমরা যদি একটার জায়গায় আর একটাকে বসিয়ে দিই তাহলে কিছুই যায় আসে না। সো when words are in this kind of a relationship, then they are said to be in paradigmatic or associative relationship. Paradigmatic or associative relationship. এবার এই অ্যাসোসিয়েটিভ রিলেশনশিপটা কথাটা সসুর ব্যবহার করত, কিন্তু প্যারাডিগম্যাটিক কথাটাকে পরে নোয়াম চমস্কি বললো যে না, ওটা অ্যাসোসিয়েটিভ হবে না, ওটা প্যারাডিগম্যাটিক হবে। ততদিনে শ্বশুর এমনিও মরে গেছে, তো মানে চমস্কির সাথে ঝগড়া করার জন্য কেউ আর ছিল না, যাকে। বাট দেন হোয়াট ইজ দিস সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ? তাহলে এই ওয়ার্ডসগুলো দুটো রিলেশনশিপে আছে একসঙ্গে, মানে এই রিলেশনশিপ ইজ কমপ্লিকেটেড আর কি, একসাথে ডাবল ডেটিং করছে বলতে পারো। তো প্যারাডিগম্যাটিকেও আছে এরা ভার্টিক্যালি, আবার সিনট্যাগম্যাটিকেও আছে হরাইজন্টালি। But this horizontal relationship in which they are in, that is very much rigid in English language. English language is not inflectional like Sanskrit or to some extent Hindi, Bangla or other Indian languages. তার মানে কি, আমি যদি দেটাকে লাস্টে নিয়ে যাই, গো টু হসপিটাল ওয়ান্স আ উইক দে, এটা তো গ্রামাটিক্যালি কারেক্ট হবে না, মানেটা বুঝতে পারছি বাট গ্রামাটিক্যালি কারেক্ট হবে না। তারপরে যদি এরকম করে বলি হানিমুন ওয়েন্ট টু লঙ্কা অন রাম অ্যান্ড সীতা, তো আরএসএস তো আরো আমাকে ধরে মারবে যে হানিমুনের সাহস হলো কি করে রাম আর সীতার ওপর চাপার। যদি স্কুলটাকে আগে দিয়ে দিই, স্কুল হি ডাজ নট গো টু, মানে বুঝতে পারছি কিন্তু গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। তার মানে কি, এই যে সিনট্যাগম্যাটিক যে রিলেশনশিপটা, সেটা সিম্পলি হচ্ছে গ্রামাটিক্যাল রিলেশনশিপ, সিনট্যাক্স, ঠিক আছে। যে এই রিলেশনশিপ ছাড়া, মানে SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এ ছাড়া ইংলিশের যে স্ট্রাকচারটা হয় সেটা ঠিক হবে না, সেটা ভুল হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য syntagmatic relationship. So what is the syntagmatic relationship? Syntagmatic relationship is the relationship which determines whether words are in relationship with each other on a grammatical basis, on a syntactical basis. And paradigmatic relationships refers to the relationship where one word can be replaced by another word without any grammatical change in corresponding sentences. এটা ওই যে নোটটা লিখে দিয়েছি সেই নোটেও কিন্তু এই জিনিসটা মেনশন করা রয়েছে, এই জিনিসটা বলা রয়েছে, ঠিক আছে। তো প্যারাডিগম্যাটিক আর সিনট্যাগম্যাটিক রিলেশনশিপটা ব্যাস এইটুকুই।
এবার এইখানে এই জিনিসটাকে অনেকটা বড় করে বলা রয়েছে, অনেকটা এক্সপ্লেন করে বলা রয়েছে, কিন্তু আমার ধারণা যে, বা আমি যতদূর বুঝেছি, সিনট্যাগম্যাটিক এবং প্যারাডিগম্যাটিক যে রিলেশনশিপসগুলো হয় সেগুলোর মানেটা এইটাই বলতে চাইছে, ঠিক আছে? বাট জাস্ট টু মেক শিওর, কারণ এটা আমরা একটা টেক্সট থেকে যেহেতু রেফার করছি, টু মেক শিওর I think we should read a little bit into whatever is written because we still have some time. সো চেইনড টুগেদারের ব্যাপারটা বলতে গিয়ে, এই যে এরা চেইনড টুগেদার, মানে তুমি যদি সিনট্যাগম্যাটিক রিলেশনশিপের মধ্যে কোনো অন্য এলিমেন্ট আনার চেষ্টা করো তাহলে কিন্তু ওটা হবে না। যেমন ধরো খুব সিম্পলি প্রিপোজিশন। তো প্রিপোজিশনকে প্রিপোজিশন কেন বলা হয়? কারণ ওই প্রিপোজিশনটা কি করে, ওটা নাউনের আগে এসে বসে। প্রিপোজিশন, নাউনের আগের যে পজিশনটা সেখানে এসে বসে, ঠিক আছে? তাই জন্য প্রিপোজিশন। তো তুমি যদি প্রিপোজিশনকে নাউনের আগে না বসিয়ে ভার্বের আগে বসিয়ে দাও বা অন্য কোনো ওয়ার্ডের আগে বসিয়ে দাও, তাহলে ওই যে চেইনটা যেটা আছে, সিনট্যাগম্যাটিক যে রিলেশনশিপটা আছে, সেটা ভেঙে যাবে। ওকে, আচ্ছা, আবার এটাকে আমি শেয়ার করি, লাইক no, not tab, window. Okay, so this rules out the possibility of pronouncing two elements simultaneously. মানে আমি একটা সময় দুটো শব্দ যেটা একে অপরের বিপরীত আছে, আবার ওই বাইনারি অপোজিটসের ব্যাপারে বিপরীত আছে, সেটাকে আমি ইউজ করতে পারবো না। যেমন ধরো, মাই ক্যাট ইজ রেড অ্যান্ড ব্লু, বা মাই ক্যাট ইজ রেড অবলিক ব্লু, and you won't believe my cat just showed up. Anyway, so এই যে কথাটা যেটা আমি বললাম যে মাই ক্যাট ইজ রেড অবলিক ব্লু, প্রথম কথা তোমরা বলবে যে ক্যাট কি আবার রেড আর ব্লু হয় না, এটা হতে পারে না। সো উই আর ইউজিং আ রং প্যারাডাইম, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একসাথেই দুটো আমি কি করে ব্যবহার করছি, অবলিক দিয়ে কি করে ব্যবহার করবো? হ্যাঁ, রেড অ্যান্ড ব্লু হতে পারে যে ওর মধ্যে লাল ছোপ ছোপ আছে বা হলুদ নীল ছোপ ছোপ আছে, এরকম আমরা বলতে পারি, কিন্তু এটা এটা আমরা বলতে পারি না যে মানে অবলিক দিয়ে কেন, অ্যান্ড হলে ঠিক ছিল। এনিওয়ে, দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জড ইন সিকোয়েন্স অন দ্য চেইন অফ স্পিকিং, একটার পর একটা আসবে, পরপর আসতে, মানে একটা জায়গায় একটা আসতে পারে না, যেটা প্যারাডিগম্যাটিক রিলেশনশিপে সম্ভব। Combinations supported by linearity are syntagms. Syntagm কাকে বলা হচ্ছে? যে syntagms are the part of the syntactic structure, like words, ঠিক আছে? grammatical particles গুলোকে syntagms বলা হচ্ছে। The syntagm is always composed of two or more consecutive units. এখানে যেহেতু সসুর ফ্রেঞ্চ ছিল, তাই জন্য তিনি ফ্রেঞ্চেও লিখছেন আর ইংলিশেও আমরা জানতে পারছি। রিড, against everyone, human life, God is good, if the weather is nice, we will go out। তো এরকম ধরনের একটা কম্বিনেশনস থাকে সিনট্যাগমগুলো আর কি। In the syntagm, a term acquires its value only because it stands in opposition to everything that precedes or follows it, or to both. Now this is a important distinction, যে কারণ এটার ওপরে বেস করে অনেক লিটারারি থিওরি তৈরি হয়েছে, তাই জন্য এটাকে আমি মার্ক করছি, যেটা আমারও পরে কাজে লাগবে। এখানে বলতে চাইছে যে সিনট্যাগমটার ভ্যালুটা একমাত্র তখনই হবে যদি ও
অপোজিশনে থাকে যা কিছু ওর আগে বলা হয়েছে আর যা কিছু ওর পরে বলা হচ্ছে, না হলে ওই ওয়ার্ডটার বা ওই পার্টিকেলটার বা ওই ফ্রেজটার কোনো মানেই হবে না। যেমন ধরো হঠাৎ করে যদি আমি বলি TO2 বলবে কিসের TO2, মানে হোয়াট TO2। বা হঠাৎ করে যদি আমি বলি মোবাইল ফোন, বা হঠাৎ করে যদি আমি বলি যে ইট ইজ রেনিং, মানে if there are no other context in which I should be mentioning these particles, then there's no sense, there's no meaning in all of this. Okay. So let's come to the next section. So outside discourse, on the other hand, words acquire relations of a different kind. Those that have something in common are associated in the memory, resulting in groups marked by diverse relations. So this is, we can play a game of associations, like I can mention a word and then it will create another meaning in your mind. You will have another word for the word that I mentioned, and this will go on and on. So this is the associative relationship that is being talked about here. So for instance, the French word enseignement, teaching, will unconsciously call to mind a host of other words: teach, acquaint, armament, etc., etc. All those words are related in some way. So as I said that in a if words need to be in a paradigmatic relationship, they need to be associated in some way, they need to be similar or different in some way or another. Different টাও আমরা করতে পারি, similar টাও আমরা করতে পারি, different টাও আমরা করতে পারি। We see that the coordinations formed outside discourse differ strikingly from those formed inside discourse. তো কোঅর্ডিনেশনস ফর্মস আউটসাইড ডিসকোর্স মানে ও প্যারাডিগম্যাটিকের কথা বলছে, আর ইনসাইড ডিসকোর্স মানে সিনট্যাগম্যাটিকের কথা বলছে। সেন্টেন্সের ভেতরে যে সেন্টেন্সের মধ্যে যে চেইনের রিলেশনশিপটা থাকে সেইটা আনব্রেকেবল, বা সেটার একটা অর্ডার আছে, সেটাকে আমাদের মেনটেন করতে হচ্ছে। আর প্যারাডিগম্যাটিক যে রিলেশনশিপটা, সেখানে কোনো চেইন নেই, সেখানে ইজিলি রিপ্লেসেবল, কিন্তু ওদের কোঅর্ডিনেশনসগুলো, the way they behave, are very much different. Their seat is in the brain, they are a part of the inner storehouse that makes up the language of each speaker. They are associative relations. তো যদি তোমার ডেফিনেশনের দরকার হয় তাহলে এইখান থেকে হবে those formed outside discourse are not supported by linearity, their seat. তো what are associative relations? এইটা যেটা আমরা এখানে মার্ক করে দেখাতে পারি। আর তারপরে বলছে the syntagmatic relation is in presentia. It is based on two or more terms that occur in an effective series. Against this, the associative relation unites terms in absentia in a potential mnemonic series. একটা প্রেজেন্ট, একটা অ্যাবসেন্ট। তার মানে তোমরা যখন পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরি পড়বে, তোমরা যখন ডিকনস্ট্রাকশন পড়বে, বা তোমরা ডিকনস্ট্রাকশনের মধ্যে মেটাফিজিক্স অফ প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স পড়বে, তখন এই জিনিসটা কাজে লাগবে। এবং পোস্ট স্ট্রাকচারালিজম থেকে যেহেতু বেরিয়েছে, আর স্ট্রাকচারালিজম যেহেতু সসুরিয়ান স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স থেকে বেরিয়েছে, তাই জন্য এই যে জায়গাটা, এটা যদি তোমরা এখন বুঝে যাও, পরবর্তীকালে থিওরিগুলো বুঝতে সুবিধা হবে। যে সিনট্যাগম্যাটিক যে রিলেশনশিপটা হয় সেটা প্রেজেন্ট অ্যান্ড নাও, এখন আছে। আর অ্যাবসেন্সিয়াটা হচ্ছে যে যেগুলো আছে কিন্তু যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, মানে অনেকটা ওই দিনের বেলা তারাগুলো কি আর থাকে না, তারাগুলো থাকে কিন্তু তারাগুলোকে আমরা দেখতে পাই না। ঠিক সেরকমই প্যারাডিগম্যাটিক রিলেশনশিপে ওয়ার্ডসগুলো সবসময় আমাদের মাইন্ডে থাকে, কিন্তু আমরা যে কোনো একটা বা দুটো বা 10টাকে আমরা চুজ করি, বাকিগুলো যেমন আছে তেমন থাকে, বাট ইন অ্যাবসেন্সিয়া। ইউ ক্যানট সি দেম ইন দ্য সেন্টেন্স অল অ্যাট দ্য সেম টাইম। ওকে, and this is also something that leads you to metonymy, synecdoche, metaphor, যেটা ফিগার্স অফ স্পিচ গুলো তোমরা পড়ে এসছো কোনো এক সময়, রেটরিক গুলো যেগুলো জেনেছো, সেগুলোর সাথে এটার মানে রিলেশনশিপ হতে পারে। From the associative and syntagmatic viewpoint,
A linguistic unit is like a fixed part of a building, that is a column. On the other hand, the column has a certain relation to the architrave that it supports. The arrangement of the two units in space suggests the syntagmatic relation. On the other hand, if the column is Doric, it suggests a mental comparison of the style with others, Ionic, Corinthian, etc., although none of these elements. So, এটা অন্য একটা এক্সাম্পল দিয়ে উনি বোঝানোর চেষ্টা করছেন যে কলামটা যেটা ভেতরে যে রড আছে বা কংক্রিটের যে কলামটা বা পিলার্সগুলো যেগুলো দিয়ে স্ট্রাকচারটাকে মেনটেন করা রয়েছে সেইটা হচ্ছে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ, মানে ওটাকে তুমি অল্টার করতে পারো না, কিন্তু তুমি স্টাইল যে কোনো ব্যবহার করতেই পারো ওটার উপরে, বা তুমি যে কোনো সিমেন্ট ব্যবহার করতে পারো, যে কোনো সুরকি বা বালি বা রড ব্যবহার করতে পারো। সৌরভ গাঙ্গুলি ওই ক্যাপ্টেন কি রড না কি একটা বলে ওইটাকে ব্যবহার করতে পারো, তো টিএমটি বার অ্যান্ড অল দ্যাট। সো দিস ইজ what the difference between syntagmatic and paradigmatic relationships are. However, যখন পোস্ট স্ট্রাকচারালিজম আসলো তখন কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজমেও এই যে সিনট্যাগম্যাটিক এবং প্যারাডিগম্যাটিক রিলেশনশিপসের মধ্যে যে ক্লিয়ার ডিফারেন্সটা সেইটা ব্লার্ড হয়ে গেল, যে এরকমভাবে হবে না এটা, যে there is nothing which is basic and even the grammatical relationships are problematic, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারব, not here, not in this section. সিনট্যাগম্যাটিক রিলেশনশিপস এর ব্যাপারে বলছে আলাদা করে, আর অ্যাসোসিয়েটিভ রিলেশনস এর ব্যাপারে আলাদা করে বলছে। দেখি কিছুটা। The examples have already indicated that the notion of syntagm applies not only to words but to groups of words, to complex units of all lengths and types, compounds, derivatives, phrases, whole sentences. It is not enough to consider the relation that ties together the different parts of syntagms. One must also bear in mind the relation that links the whole to its parts. Opposition on one hand and on the other taus or contrametry in opposition to contra and metry. So one must also bear in mind the relation that links the whole to its part. Okay. So this contrast is not just against one, but the contrast is against everyone or every possibility. তোমরা যারা অলরেডি নো ওয়ে হোম দেখে নিয়েছো, ওই মাল্টিভার্সের যে কনসেপ্টটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপ করছে এইখান থেকে, যে দেয়ার আর এন্ডলেস পসিবিলিটিস অ্যান্ড উই চুজ ওয়ান পসিবিলিটি। ওকে, দিস ইজ লাইক science fiction heavily depended upon this opposition and relation to everything that is possible. And objection এখানে কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে সেটা, মানে এখানে যে বলছে না যে it is not enough to consider the relation that ties together the different parts of syntagms. Example, French contre মানে হচ্ছে against and taus মানে হচ্ছে everyone. In contre taus, comma, contre maitre, master, in contre maitre, foreman. মানে ওরা যেটা বলতে চাইছে, মানে ফ্রেঞ্চে তো মানে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কন্ট্রে অ্যান্ড কন্ট্রে টাউসটা কীভাবে ওরা বলতে চাইছে। আমার ধারণা ওরা এটা বলতে চাইছে যে এভরি ওয়ান যে কথাটা, সেটা যদি ইংরাজিতেই ধরো এভরি ওয়ান, হ্যাঁ, এভরি কথাটাও আছে, ওয়ান কথাটাও আছে, তাই তো? আর একই সঙ্গে ওয়ান ইজ অপোজড টু এভরি, তাই তো? কিন্তু একসঙ্গে রয়েছে, আর মিনিংটা আবার আলাদা হয়ে যাচ্ছে, মানে এভরির মিনিং আলাদা, ওয়ানের মিনিং আলাদা, কিন্তু যখন এরা একসঙ্গে থাকছে, যদিও এরা একটা অক্সিমোরনিক রিলেশনশিপের মধ্যে রয়েছে, যদিও এরা একটা অ্যান্টনিমিক রিলেশনশিপের মধ্যে রয়েছে, কিন্তু এরা একসঙ্গে রয়েছে। মানে বড় বউও যেমন থাকে, ঝগড়াঝাটি হয়, বাট দে স্টিল স্টিক টুগেদার, লাইক সিবলিংস which are like very different from
who are very different from each other, but they cannot be separated either. So the possibility of paradoxes live within our everyday words. ঠিক আছে, এবার এই যে এভরিওয়ান বলছে, এভরিওয়ান এ যে মিনিংটা হচ্ছে যে দেয়ার আর পসিবিলিটিস দ্যাট ইনস্টেড অফ এভরি আই কুড হ্যাভ হ্যাড টেকেন এনি ওয়ান, তখন কিন্তু মানেটা আবার অন্যরকম হতো। বা আমি নিতে পারতাম সাম ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, বা এভরিবডি, এভরিথিং। সো ইউ সি মেট্রিক্সের মতন, মানে মেট্রিক্সে সেই ওই কি বলবো, যে ওই রোজ অফ ওয়েপেন্সগুলো চলে আসছিল এক সময় হুড় করে চারিপাশ দিয়ে, মানে এরকমভাবে দুটো সব খুলে গেল। সো in the same way, imagine that you are looking at everyone, but at the same time if you look up, then there are thousands of words that you did not choose instead of every, and then below it there are thousands of different words which you have not chosen. The same with one. So if you look at the whole picture, which is difficult to look at right now, if you look at the whole picture, there is a whole possibilities which we have not taken. Just give me a minute. There's someone at the door. ওকে, এবার দেবপ্রসাদের যে প্রশ্নটা, সেটা বোধহয় ছিল এটা যে সায়েন্স ফিকশনে এটা কি করে অ্যাপ্লাই করা যেতে পারে, তাই তো? না না, সায়েন্স ফিকশনটা জানি, এটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, মানে কন্ট্রারি জিনিসগুলো একসঙ্গে থাকছে। যেমন ধরো, আর একটা শব্দ আমি এক্সাম্পল হিসেবে যদি ব্যবহার করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ক্লিভ, CLEAVE, ক্লিভ। ক্লিভ করার দুটো মানে আছে, একটা হচ্ছে টুকরো করে দেওয়া, আবার আর একভাবে বলতে পারি যে ক্লিভ করা মানে জুড়ে দেওয়া। যদি তুমি ডিকশনারিতে দেখো তাহলে দেখবে অদ্ভুতভাবে দুটো মানে রয়েছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, দ্য পসিবিলিটি অফ ভেরি ডিফারেন্ট থিংস এক্সিস্ট টুগেদার, and that is what science fiction has taken from it. Like, what if this happens, what if that happens, what if this is how things happen, ঠিক আছে? And not just science fiction, but later deconstruction, and many other theories took up this idea from structural linguistics and used it. তো এখানে একটা অবজেকশনের ব্যাপারেও বলছেন, অবজেকশন মাইট বি রেজড এট দিস পয়েন্ট, দ্য সেন্টেন্স ইজ দ্য আইডিয়াল টাইপ অফ সিনট্যাক্স, but it belongs to speaking, not to language. Does it not follow that the syntax belongs to speaking? I do not think so. Speaking is characterized by freedom of combinations. One must therefore ask whether or not all syntax are equally free. So there is a curious distinction that is always being made in Saussure's essay or Saussure's chapters, that language is different than language can be differentiated from speaking, which is true in one way, but we should not go into this objection because that does not pertain to our requirement right now. So it is obvious from the first that many expressions belong to language. These are the pat phrases in which any language is prohibited by usage, even if we can single out their meaningful elements. What's the use? Nonsense. The same is true, though to a lesser degree, of an expression like take offense easily, force someone's hand, break a lance, or even so here I think Saussure is talking about idiomatic expressions,
we can not talk about and go directly into our associative relations and just read a little bit about. And I think it will be helpful if we go directly to page 977 and here look at the diagram. That ensignment, which means teaching in French, might bring to your mind various associations like ensigner, ensignons, etc., etc., apprentissage, education, changement, armament, clement, justment, etc. I mean, these are the French words for or associated with teaching. Okay, so let's read the last paragraph here. But of the two characteristics of the associative series, indeterminate order and indefinite number, only the first can always be verified. The second may fail to meet the test. This happens in the case of inflectional paradigms, which are typical of associative groupings. So yeah, I was talking about inflectional and non-inflectional language. Thankfully, English is not not an inflectional language, unlike Hindi, Bangla, or Sanskrit. Sanskrit was very inflectional, just like Latin, as the example is given over here. English is non-inflectional, so the associative relationships, the syntagmatic relationships will remain rigid, unlike Sanskrit or Latin. So this is all about Saussure's structural linguistics and the various terms or concepts associated with it. If you have any doubts from whatever we have been doing for the last 3 weeks, you can ask me, or we can move on to the next section, or we can move on to the poems of Sylvia Plath. And if possible, somebody do remind me to provide you with some notes, some materials which might help you, not just in like for Saussure, but also for Plath and Dickinson. If I get any, I will share it with you. Yes, somebody unmuted. বলছি এক সেকেন্ড। হ্যাঁ, আমার একটা জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে সিনট্যাগম্যাটিক যেটা ছিল, যেটা বলছিলাম যে একটা সেন্টেন্স যখন লিখছি, যেহেতু লিখতে হচ্ছে, তো সেই রিলেশনটা যেটা আছে, তো এটা হচ্ছে সেই রিলেশনশিপটা, ঠিক আছে। এবার প্যারাডিগম্যাটিকের ক্ষেত্রে আমাকে পরপর কয়েকটা সেন্টেন্স হরিজন্টালি লিখতে হচ্ছে, কিন্তু এটা আমি কেন লিখবো? এটা তো নাও লিখলেও চলে। এই প্যারাডিগম্যাটিক যে রিলেশনশিপটা, যেটা আপনি মানে যেটা আমাদের লিঙ্গুইস্টিক্সে বলছে আর কি, আমি যেহেতু লিখলাম এতগুলো সেন্টেন্স, তখন যখন আমি সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্টটা আলাদা আলাদা করলাম, তারপর সেগুলোকে যখন আমি তার রিপ্লেস করে দিলাম সেগুলো নির্দিষ্ট জায়গা থেকে, তখন গিয়ে সেটা বোঝা গেল যে সেটার আরবিট্রারিনেসটা সেটা অতটাও নেই, যতটা সিনট্যাগম্যাটিকের ক্ষেত্রে কিন্তু আছে। কিন্তু আমি লিখবো কেন? যে ক্ষেত্রে আমার মানে সিনট্যাগম্যাটিকের ক্ষেত্রে কিন্তু আমাকে তো একটা সেন্টেন্স লিখতেই হচ্ছে, আর সেন্টেন্স তো না লিখলে তো হবে না। কিন্তু আমার কাছে এটা বাধ্যবাধকতামূলক নয় যে আমি পরপর অতগুলো সেন্টেন্স আমি হরিজন্টালি লিখবো। তাহলে এটার কি হয় আর কি? না, বাধ্যবাধকতা তো অবশ্যই নেই। যে আমি যে কথাটা বলতে চাইছি, ধরো আমি এই কথাটাই বলতে চাইছি, তো আমি একটাই সেন্টেন্স বলবো। আমি তোমাদেরকে বোঝানোর জন্য, মানে যাতে প্যারাডাইমটা ক্লিয়ার তখনই হবে যখন আমরা অন্য রিলেশনশিপসগুলো, অন্য সেন্টেন্সেসগুলো, অন্য পার্টিকেলসগুলোকে দেখতে পাবো। আদারওয়াইজ ওরা তো সবসময়ই আছে, কিন্তু ওরা অ্যাবসেন্সিয়ায় আছে। প্রেজেন্টটা একটাই, মানে তুমি যে কোনো একটা গিভেন পয়েন্ট ইন টাইমে যে কোনো একটাই সেন্টেন্স ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম আর কি। মানে অতগুলো, মানে আমি জাস্ট এটা বোঝানোর জন্য দেখালাম যে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, আর এরকম কোটি কোটি হতে পারে। না আমি হ্যাঁ, সেটা তো আছেই। আমি কেন জিজ্ঞেস করলাম,
আমি ভাবছিলাম যেটা যেহেতু প্যারাডিগমেটিকের ক্ষেত্রে যে আমি যেহেতু হরিজন্টালি অতগুলো সেন্টেন্স লিখছি, আমি ভাবছিলাম যে এই থিওরিটার বেসিক যে এক্সিস্টেন্সটা, সেটা যদি আমাকে এরকমভাবে লিখতেই হয় তাহলে তো সেই এক্সিস্টেন্সটাই আরবিট্রারি, মানে সেটা তো মানে না হলেও চলবে আর কি, মানে তখন সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হলো না আর কি। থিওরির এক্সিস্টেন্স বলতে কি বলতে চাইছো বুঝলাম না। মানে থিওরি এক্সিস্টেন্স বলতে হচ্ছে কি থিওরিটাকে যখন এসছে তো সেটাকে আমাকে প্রুফ করতে হয়েছে, সেটা একটা নির্দিষ্ট জায়গা আছে এবং সেটার জন্য কি হয়, সেটাকে একটা অটোনোমাস বডি হতে হবে, সেটাকে নিজের জায়গায় ডিপেন্ডেন্ট হতে হবে। যেরকম সিনট্যাগম্যাটিকের ক্ষেত্রে কিন্তু আমাকে সেন্টেন্স ওভাবেই লিখতে হয়, ইট ইজ কনভেনশন, সেন্টেন্স আমাকে ওভাবেই লিখতে হবে। কিন্তু আমার কাছে এটা বাধ্যবাধকতামূলক নয় যে এই পরপর হরিজন্টালি অতগুলো সেন্টেন্স লিখবো, সেটা না লিখলেও চলে। হ্যাঁ, অবশ্যই সেটা না লিখলে চলে, কিন্তু সেন্টেন্সগুলোকে যদি আমি না লিখতাম তাহলে আমি যে প্যারাডিগম্যাটিক যে অ্যাক্সেসটা সেইটাকে আমার মনে হয় বোঝাতে পারতাম না। হ্যাঁ, এটা তো বোঝানোর জন্য এটা ঠিকই। হ্যাঁ, বোঝানোর জন্য। আচ্ছা, আমার হ্যাঁ। এটা প্রধান মানে প্রশ্ন হুম, এটাই হুম, যে প্যারাডিগমেটিকের যে কনসেপ্টটা সেটা হুম, ডেফিনিশন যখন আমরা বুঝছি, হুম, সেটা বুঝতে গিয়ে কি আমাদেরকে হরিজন্টাল কনসেপ্টটা বোঝা আদৌ দরকার আছে, নাকি জাস্ট এটা বুঝে নিতে হবে যে একটা সাবজেক্টের রিপ্লেসমেন্টও হতে পারে, হুম। এইটা বুঝলেই চলবে? এই প্যারাডিগম্যাটিক যদি আলাদা করে বলো তাহলে এটুকু বুঝলেই হবে যে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ এ পসিবল সেন্টেন্স ইজ ইজিলি রিপ্লেসেবল বাই সিমিলার অর ডিফারেন্ট কম্পোনেন্টস। হ্যাঁ, তার মানে মানে দ্য থিং ইজ মানে which is the matter of concern is that হুম। যে the thing is replaceable or not, whether that ইয়েস। part of speech is replaceable or not, এবং সিনট্যাগমেটিকের ক্ষেত্রে সেটা রিপ্লেসেবল একেবারেই নয়। আমি এই জায়গায় বসে দিলাম তাহলে না। মিনিংটাই হ্যাঁ, পাল্টে যাচ্ছে এবং সেটা এক্স্যাক্টলি। আরবিট্রারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। না, আরবিট্রারি তো ধরো মানে আগেই সাসুর বলছেই যে সবকিছুই আরবিট্রারি, মানে এই রুলস গুলোও আরবিট্রারি, মানে কেন? মানে যেহেতু কনভেনশনালি হ্যাঁ, আমরা যেহেতু ধরে নিয়েছি। কনভেনশন। হ্যাঁ, হ্যাঁ। আর যেহেতু কনভেনশন তাই জন্য যে ওয়ার্ডের যে সিগনিফিকেন্সেস গুলো বা ওয়ার্ড গুলো যেগুলো সেগুলো আরবিট্রারি, মানে সেগুলোরও কোনো মানে নেই অ্যাকচুয়ালি, বাট আমরা কনভেনশনে ওগুলোকে জেনে এসেছি যে রাম মানে কারুর নাম, বা সীতা মানে কারুর নাম, বা হি মানে কোনো একজন ব্যক্তি, সি মানে কোনো একজন ভদ্রমহিলা বা কোনো মেয়ে, এরকম এগুলো জেনে এসেছি বলে আমরা ব্যবহার করি। হ্যাঁ, আদারওয়াইজ হুম। হ্যাঁ, মানে আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল কনসেপ্ট, তার মানে এটা তার মানে ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট নয়, এটা তার মানে বোঝাতে গেলে আমাকে লিখতে হচ্ছে, যেটা হ্যাঁ। বাধ্যবাধকতামূলক নয়। না, আমাকে বোঝানোর জন্য আমাকে লিখতে হবে। তুমি ধরো তোমার স্টুডেন্টকে যদি বোঝাও, তুমি পড়াতে গেলে, তখন তোমাকে প্যারাডিগম্যাটিক আর সিনট্যাগম্যাটিক রিলেশনশিপটাকে দেখাতে হবে এইভাবে, মানে এটা একটা ওয়ে যে তুমি একটা হরাইজন্টাল অ্যাক্সিস আঁকলে, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকলে, আর হরাইজন্টাল অ্যাক্সিসে সিনট্যাগম্যাটিক রাখলে, আর প্যারাডিগম্যাটিক অ্যাক্সিসে তুমি এই ভার্টিক্যাল অ্যাক্সিসে তুমি প্যারাডিগম্যাটিক লিখলে। কারণ এটা লেখার কারণটা হচ্ছে যে প্যারাডিগম্যাটিকে রিপ্লেস করতে থাকবো আমরা, একের পর এক একের পর এক একটা হ্যাঁ, শব্দ হ্যাঁ, দিয়ে হ্যাঁ। আরেকটা শব্দকে আসলে কি রিপ্লেস করতে হয়েছিল, থাকবো। আমি হুম, যখন প্রথমবার যখন পড়েছিলাম এটা আমি পিকে নায়ারের বই থেকে পড়েছি। এবার ওকে। ম্যাক্সিমাম জায়গাতেই যখন মানে সে আমি পিকে নায়ার পড়ি কি পিটার হুম, ব্যারি পড়ি, যে বই থেকেই পড়ি না কেন, হুম, সব জায়গাতেই মোটামুটি এই জিনিসটা লেখা আছে যে এই হুম, হরিজন্টালের কনসেপ্টটা আর ভার্টিক্যালের কনসেপ্টটা, কিন্তু হুম, যখন এই বিষয়টাকে আপনি যখন পড়ালেন, হুম, পুরোপুরি যখন বুঝতে পারলাম, তখন আমি হুম। দেখলাম দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, that has to do with that the part of speech have whether that is replaceable or not. ও ইয়া, অফ কোর্স, আই মিন সি ইট ইজ জাস্ট আ ডায়াগ্রাম। মানে যেমন ধরো হ্যাঁ, হ্যাঁ, কি বলবো, ধরো কেউ অ্যানাটমি শিখতে যাচ্ছে, তো অ্যানাটমি শিখতে গিয়ে মানে এটা একটা তোমাদের মানে আমারও এই মুহূর্তেই একটু মানে আলাদা লাগলো, বা এটাকে নিয়ে আমরা কথা বলতে পারি এক সময়। সেটা হচ্ছে দেখবে যখন তুমি কোনো অ্যানাটমি ক্লাসে যাবে, বা ধরো তুমি আঁকতেও গেলে, আমি জানি না তোমাদের মধ্যে এখানে কেউ আর্টিস্ট আছে কিনা, কেউ আঁকতেও গেলে যে অ্যানাটমিটা তোমাদেরকে দিয়ে আঁকানো হয় সেটা ইউজুয়ালি পারফেক্ট হয় না, তো ভুঁড়ি হয় না, তো মাথায় টাক হয় না, তো কেউ কারুর হাত নেই এরকম হয় না, বা কেউ অন্ধ আমরা এরকম কাউকে সাধারণত আঁকি না,
আমরা কোনো মোটা মানুষকে আঁকতে চাই না, আমরা কোনো খাটো মানুষকে আঁকতে চাই না, আমরা কি চাই, আমরা পারফেক্ট অ্যানাটমিতে যেতে চাই, which is ideal, which is just a diagram. But in real life, I mean, nothing is perfect. মানে I don't know, like even if you want to draw like a straight line, you can never draw a straight line. But in theory, straight line exists. But in practice, nothing does. মানে don't get confused by these diagrams. Okay, these diagrams are only made so that you can understand. The diagram itself is very arbitrary. মানে তুমি প্রশ্ন করতেই পারো যে সিনট্যাগম্যাটিকটাকে আমরা ভার্টিক্যালে রাখছি না কেন, রাখতেই পারি, মানে কিছুই যায় আসে না তাতে। যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে সিনট্যাগম্যাটিক রিলেশনশিপে যদি ওয়ার্ডসগুলো থাকে তাহলে রিজিড, বেরোতে পারবে না। কিন্তু যদি তারা প্যারাডিগম্যাটিক রিলেশনশিপসে থাকে তাহলে একে অপরকে রিপ্লেস করতে পারবে। যেমন ধরো, মানে আই ডোন্ট নো ইফ ইউ উড অ্যাপ্রিসিয়েট দ্য এক্সাম্পল, আই এম জাস্ট ট্রাইং টু বি ফানি। ধরো দ্য থিং অ্যাবাউট বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস। এবার বলো, স্বাগতা বলো, বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস এই যে রিলেশনশিপটা, এটা প্যারাডিগম্যাটিক না সিনট্যাগম্যাটিক? অন্য কেউ বলবে না, স্বাগতা বলো। আমি দেখতে চাই যে সবাই ঘুমিয়ে পড়েছে কিনা। স্বাগতা মনে হয় ঘুমিয়ে পড়েছে। স্বাগতা, আর ইউ দেয়ার? স্বাগতা, আর ইউ দেয়ার? I think she is not. Oh, okay. So আমি একটু না দাঁড়াও এক মিনিট দেবপ্রসাদ। না আমি বলবো না, হ্যাঁ, অ্যানসার বলছি হ্যাঁ, আমি। হ্যাঁ। আমি বলছি অঙ্কিতা ঘোষ লেফট করে নিয়েছে, ওর কানেকশনটা গেছে একেবারে, ঠিক আছে? ওকে, কিছু করার নেই। পারলো করতে ক্লাসটা, ওটা আমাকে বলতে That's বলেছে। very very unfortunate, but হ্যাঁ, I mean these না, things না, happen. করতে আমারও হচ্ছিল কালকে রাত্রিবেলা ওরকম ভয়ঙ্কর। যাকে হ্যাঁ, তো স্বাগতা, আমি যেটা তোমাকে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর যে রিলেশনশিপস গুলো, সেগুলো কি প্যারাডিগম্যাটিক না সিনট্যাগম্যাটিক? ইউ ক্যান আনসার ইন দ্য চ্যাট বক্স। পি বা এস বলো। প্যারাডিগম্যাটিক হলে পি হবে আর সিনট্যাগম্যাটিক হলে এস হবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো কিনা প্যারাডিগম্যাটিক আর সিনট্যাগম্যাটিকের ব্যাপারটা। You don't have to think much. This is not a trick question. This is just a মানে যেটা মনে হয় সেটাই বল। Sir, actually, I was having some network issue. Can you explain both the concepts once again, if possible? Okay, it's very much possible. Okay, so Anushri, were you listening to me? Could you tell me if you can talk about this relationship in paradigmatic and syntagmatic terms, boyfriend girlfriend? Sir, actually, I'm feeling very well today. Can I not Okay. talk about it? Okay, no problem. Anirban? Sir, is this eligible to single? It's more eligible for singles than for like non-singles. This is a very heavy question for me. হ্যাঁ কি? This is a very heavy question for me. Heavy question, okay. But you know what happens, so you know you are experienced enough even if you're single. You I don't need think- to bol. In paradigmatic, we are thinking about replacement. Right? A thing can be replaced. Yeah. So So- boyfriends girlfriends can be replaced, right? Yeah, it is. I think I'm not saying upon the question of existence or anything, but at certain point of time, Yeah. certain things can be replaced. Yeah, of course. I mean, it's okay. Like even a wife and husband can be replaced, but imagine মহান লাইন, এভরি হ্যাঁ? ফেয়ার ফ্রম ফ্রেয়ার সামটাইম ডিক্লাইন্স। হ্যাঁ, মানে সে বলে না, সেই ওই চিরঞ্জিতে সেই একটা ফেমাস বা ইনফেমাস ডায়লগ যাই বলো, যে বউ মরে গেলে বউ পাবি রে পাগলা, অ্যান্ড সিন্স মাই ওয়াইফ ইজ নট হোম সো আই এম সেইং অল দিস থিংস। বউ মরে গেলে বউ পাবি রে, হ্যাঁ দুঃখের বিষয়, হ্যাঁ বউ মরে গেলে বউ পাবি রে পাগলা, কিন্তু
মা মরে গেলে মা পাবি না, and I think my wife is home. Just give me a minute. Okay, sorry for that. Yes, it's my wife, and she, I think, heard it, and she's, I don't know, she's happy about it. So, this relationship, nothing. This relationship that is replaceable is paradigmatic, and ma baba and maybe daughter and son and these things which cannot be replaced. I mean, they can also be replaced, but not biologically. Like, মানে স্কুলে আমার বাবাকে, হ্যাঁ গার্জেন আমার বাবাকে হলো পছন্দ কেউ হলো না, রিকশাওয়ালাকে বাবা বানিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ মানে আমার বাবাকে পছন্দ হলো না, আমি বাবাকে চেঞ্জ করে দিলাম। No, that is not going to happen. I mean, Baba will be Baba, like biologically at least. Okay, so Shagota, did this example, or Onushri did this example? Oh, Onushri is not feeling well, but Shagota, you did this example make anything clear for you? Yes, sir. Okay, great. So now let's move on to, so I think from my end, I would like to say that we are done with Sasur. Next class, if there is any next class, we will go for Foucault. And now let's go on to Sylvia Plath, and we are in the paradigm of মানে bolo. স্ট্রাকচারালিজম থেকে আমাদের সিলেবাসে এইটুকুই আছে। হ্যাঁ এইটুকুই আছে, আর যে প্রশ্নগুলো তোমাদেরকে ম্যাডাম দিয়েছেন সেগুলোকেই প্রিপেয়ার করো, এবং মোস্ট অফ দ্য থিংসগুলো যেগুলো আছে এখানে সেগুলো মোটামুটি তোমাদের ওই নোটসে আমি দিয়ে দিয়েছি, বা তোমাদের এই যে সেকশনটা আমরা পড়লাম সেই সেকশনের মধ্যেই দেওয়া রয়েছে। যদি কিছু কনফিউশন ফেস করো, তাহলে যদি কিছু অসুবিধে ফেস করো, সেটা তাহলে তোমরা বলতে পারো। ওই আমার মনে হয় ক্লাসরুমে আমরা কথাও বলতে পারি, মানে কিছু একটা তুমি কমেন্ট করলে সেটাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি, এরকম করা যেতে পারে। ঠিক আছে, সো দ্যাট ব্রিংস, হ্যাঁ বলো। হ্যাঁ, কনফিউশন ফেস করো, তারপর কি বললেন আমি শুনতে পাইনি। আর আপনি ওই যে ক্লাসরুম, হ্যাঁ ক্লাসরুমে আছে না, ক্লাসরুমে কোনো একটা কমেন্ট করতে পারো যে এটা বুঝতে পারলাম, তো আমি সেটা রিপ্লাই করতে পারবো। ইটস লাইক আ মেসেজিং সিস্টেম। আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ ঠিক আছে, ওকে, অলরাইট। সো নাও লেটস মুভ অন টু Sylvia Plath. But before moving on, Onushri, if you are feeling too unwell, you may leave the class, you may take rest, and No, sir, it's fine. it's fine. Okay, all right. But if you need a break, if you need to take a 3 to 4 minutes break, we can go for that, or we can continue with Sylvia Plath. অ্যাকচুয়ালি একটা কথা বলবো, আমি জানি না আমার বলা উচিত কিনা। একটা তো হচ্ছে এটা হতে পারে যে আমাদের অনেকে হয়তো মানে চয়েসের ব্যাপার স্যাপার রয়েছে, যে আমি এটা ছাড়া ওটাও করতে পারি। কিন্তু আমি আজকে সকালেও ক্লাসেও দেখলাম, সকালে আমাদের আরেকজন রিসোর্স ছিলেন শ্রমিক সেন, ওনার ক্লাসেও বেশি লোক ছিল না। আমার খুব সম্ভবত মনে হয় ওমিক্রন যেভাবে ছড়িয়েছে অনেকেরই জ্বর সর্দি হচ্ছে, মনে হয় অনেকেই করতে পারছি না ক্লাসটা। আচ্ছা, এটার জন্য যেটা আমি মানে করছি, বাট আই ডু নট হ্যাভ এনি ক্লিয়ার ডাইরেকশনস, আমি তোমাদের সাথেই আলোচনা করছি এটা, সেটা হচ্ছে যে আমি এই ক্লাসেসগুলোকে ভয়েস রেকর্ডিং করি। ঠিক আছে, যেটা আমি বলি বা যেটা তোমরা বলো সেটা মোটামুটি আমরা মানে ধরতে পারি। কিছু কিছু প্রবলেম হয় বাট ধরতে পারি। তো আমি পারমিশন নিয়ে, প্রপার মানে যারা অথরিটিস আর কি তোমাদের কলেজের, তাদের পারমিশন নিয়ে আমি তোমাদের সাথে এই মিটিংসগুলোকে শেয়ারও করতে পারি ভায়া ইউটিউব। ভিডিওর মতন হবে কিন্তু অডিওটাই মানে মেনলি আর কি। তো সেটাতে আমার মনে হয় তোমাদের কাছে একটা থাকবে, কিন্তু পারমিশনটা নিয়ে আমি করব এটা। যদি আমাকে পারমিশন দেওয়া হয় তাহলে আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, শুরু থেকে এখনো অবধি যতগুলো ক্লাসেসগুলো হচ্ছে, আপনি যদি রেকর্ড করে থাকেন, যদি আপলোড করে দেন, তাহলে লিংক দিয়ে দেন, তাহলেই হবে। আমার মনে আছে আমি শুরুর দিকে সবকটা ক্লাসই করেছিলাম, মাঝখানে আমি বোধহয় একটা ক্লাস করতে পারিনি। আমি তখন খুব ব্যস্ত ছিলাম, আমি মানে ছিলাম না বাড়িতে, আমি বেরিয়ে গেছিলাম। তো আমি বন্ধুকে বলেছিলাম যে তুই করে নে, আমাকে বলে দিস।
তো ও তো Okay. বললো আমাকে, কিন্তু তখন আমি করতে পারি ক্লাসটা, তো ওটা যদি পাই তাহলে তো খুবই সুবিধার হয়। ওকে, ওকে, ঠিক আছে। আমি সেটা তাহলে ম্যাডামকে জিজ্ঞেস করে, আমার কোনো অসুবিধা নেই, মানে এটা তো আর কোনো সিক্রেট কোনো ব্যাপার নয়, আমরা এটাকে আলোচনার মধ্যে রাখতেই পারি। হ্যাঁ, সেটা সো তো অথরিটিকে যে বলতেই হবে এরকম কোনো কথা নেই, আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আপনি দিয়ে দিলেন, কোনো ব্যাপারই না। yeah, okay, I could do that, but anyway, see, I will take care of that, don't worry, but just I'll just told you that this exists, and we can, like, you know um, catch up whenever we want to. হ্যাঁ, And কেননা I'm আমার মনে আছে এমিলি ডিকিনসনের প্রথম মানে ইয়েগুলো শুরু হয়েছিল, টপিকগুলো শুরু হয়েছিল, আমার ওটা মিস হয়ে গেছিল তখন। এবার okay. ওইটার জন্য তখন আমার বন্ধু আমাকে বুঝিয়ে দিয়েছিল ঠিকই, অঙ্কন ছিল তখন, অঙ্কন তো আজকে নেই, অঙ্কন আমাকে বুঝিয়েছিল। অঙ্কনেরও শরীর ভালো নেই, শরীর Okay. অনেকেরই ভালো নেই এখন, এভাবে ছড়াচ্ছে ঠিক না বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, that's very understandable, and not let's go to daddy directly. আমরা ড্যাডিটা করছিলাম, জাস্ট আ মিনিট। আশা করি তোমাদের কাছে ড্যাডির টেক্সটটা রয়েছে। ওকে, আর আমি কিছুটা টেক্সট তোমাদেরকে ওই চ্যাট বক্সে দিয়ে দিয়েছিলাম, আর বাকিটাও আমরা দিয়ে দিতে পারি এখন। মানে we had done till big as a Frisco seal. Let me put 3 paragraphs at least in the chat box. 3 stanzas, not paragraphs. Okay, so it says, and ahead in the freakish Atlantic, where it pours bean green over blue, in the waters of beautiful Nauset, I used to pray to recover you. So, and ahead in the freakish Atlantic, মানে that daddy's image, that daddy's shadow, that daddy's influence is so huge that the head is in the freakish Atlantic. Atlantic is freakish because it is a very moody sea, because sometimes the weather is fine, sometimes the weather takes a very horrible turn, and it snows, and there are a number of storms in Atlantic, and icebergs and whatnot. So that's why it's freakish. But this freakish Atlantic is actually a symbol of um, the freakish father or the freakish daughter herself. Their moods are as storm like, their mood are as unpredictable as the Atlantic is, because we should remember that Sylvia Plath was suicidal, and suicidal people often suffer from a lot of mood swings, which is not really under their control. হ্যাঁ, ওভেনের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো এইসব মানে মানে আমরা তখন বলি এর পাগল, পাগল বলে এরকম করছে, ফ্রিক বলে এরকম করছে, বাট অ্যাকচুয়ালি people who suffer from these terrible psychological diseases are not crazy or not, freak or anything, but they suffer from a lot of problems. বা এই যে তুমি এক্ষুনি ইনফর্ম করলে যে ওভেনের মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছিল, তো হেড এর এখানে যে এই যে অ্যাসোসিয়েশনটা, সেটাও হতে পারে যে this brings us to the idea, this brings us to the mind that when she was 10 she did something like this. Where it pours bean green over blue, বৃষ্টির কথা হয়তো বলছে, bean green, the color of there are various colors of Atlantic, like when the sun is shining it's blue, when it's dark it's gray, when if it is full of seaweeds then it is bean green. And also, why Atlantic, why not some other ocean? Because it was the Atlantic which is there between Europe and America.
Europe dominated once by Germany, and um, um America, which is dominated now. America, which is like democratic. Just a minute. Okay, so this Atlantic is also a space of negotiation or space of trouble, space of fight between these two worlds. ওর তো মানে স্বামী ছিলেন হচ্ছে টেড হিউজ, তাদের মধ্যে তো টেড কলহ হিউজ। ছিল, তো সেটা মানে একটা ওনার বড় একটা ব্যাপারটাও কারণ। আসবে। আর অ্যাটলান্টিকের ক্ষেত্রে এটাও একটা ব্যাপার যে টেড হিউজ অলসো হ্যাড ব্রিটিশ ন্যাশনালিটি। সো হ্যাঁ হ্যাঁ, তো মানে ইউরোপ আর আমেরিকার মাঝখানে ওই জায়গাটা, ওকে একটা তো ট্রাবল, আসতে হ্যাঁ। হলে ওদিকেই আসতে হয়েছে, এবং ট্রাবলসাম রিলেশনশিপ ছিল ওদের মধ্যে। Yes. So it pours being green over blue, like whenever it rains, I mean, storms are very much common in Atlantic, and it's a very tormentuous place. In the waters of beautiful Nauset, Nauset seems to be the name of an island or some point that goes out into the sea. And there she used to pray to recover you, the head which has sunk into the freakish Atlantic, recover some redeemable parts of the good relationship, the loving relationship, the affectionate relationship that usually exists between a father and a daughter. সেটাকে রিকভার করার জন্য সে হয়তো প্রে করছিল। অ্যান্ড দিস ইজ অলরেডি প্যারাডক্সিক্যাল, যে একদিকেও বলছে যে ওর বাবা এরকম টাইপের, বাবার সাথে ওর পড়তো না, বা বাবা খুব ডমিনেটিং ছিল, আবার আর একদিকে ও কিন্তু বাবার কিছু একটা রিকভারও করার চেষ্টা করছে। And this points out to another aspect of our psychological behavior, which is often known as the Electra complex, as opposed to the Oedipus complex. Electra complex means that a daughter is sexually attracted towards the father, which is a form of actually Oedipus complex. So we can say that this is এটা হিস্ট্রিটা একটু ভুলে গেছি, হাউস অফ অ্যাট্রিবিউটস এর মধ্যেই ছিল, একটু যদি বলেন তাহলে ভালো হয়। মানে অ্যাকচুয়ালি হিস্ট্রির ব্যাপারটা হচ্ছে এটা যে মানে ইডিপাসের থেকে যদি এটা বলা হয় যে ইডিপাস তোমার মায়ের প্রতি ইডিপাসের, ইডিপাস তো মানে নিয়ে জানতো না, অজান্তেই করেছে কাজটা। হ্যাঁ মানে সেটাও ইলেকট্রা ওয়াজ অলসো নট, ইলেকট্রা ওয়াজ নট কনসিয়াসলি অ্যাট্রাক্টেড। মানে এই ইলেকট্রা বা ইডিপাসের যে ব্যাপারটা, সেটা তো মানে ফ্রয়েড নিজের থিওরিতে নিয়ে এসছে, কোনো জায়গায় লেখা নেই, মানে ইডিপাসের সময় কোনো জায়গায় লেখা নেই যে হি ওয়াজ সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টু হিজ মাদার। ওটা মানে ওটা একটা বলতে পারো যে একটা কাইন্ড অফ বরোয়িং হয়েছে, যেটা আগেও বলছিলাম যে স্ট্রাকচারালিজমের কিছু আইডিয়া অন্য জায়গায় নিয়ে গিয়ে ওরা ইউজ করে আর কি। না তোমাদের বলছিলাম না, তোমাদের আগে ট্রান্সফরমেশনাল গ্রামার পড়াতে গিয়ে বলছিলাম। এনিওয়ে, সো Oedipus was supposed to be sexually attracted, or I mean the complex says that men, like babies, and babies do not have gender, they are sexually attracted towards their mother because they think that their mother is the sole object of their sexual desire, or they derive sexual pleasure from the mother's body, and the mother does the same. But Electra complex is distinguishing between babies where a female baby will be sexually attracted towards the father, the opposite sex, which is debatable. মানে Oedipus complex is also debatable, but Electra complex is more debatable. আর এইখানে জাস্ট ইলেকট্রা কমপ্লেক্সটাকে এইভাবে আনতে পারো যে এই যে রিকভার করার যে ব্যাপারটা বলছে, this affection that she thinks existed between her and her father, she thought it existed, so she wants to recover it, she wants to relive it. Akdu means you, du I think means you, and ak is an exclamation, means ah, or like oh, or something exclamatory like this, ah, you, like I'm sorry for you, I am feeling guilt for you, or I am in pain for you. So ak, comma, du. In German tongue, in the Polish town, scrapped flat by the roller of wars. But the name of the town is common, my Polak friend.
It seems that Plath's father was a German person, and he used to speak in German tongue, but he was from a Polish town. I mean, these distinctions before World War were not really very rigid. Where which was Germany, which was Poland, it was quite kind of difficult to understand. But the person, Plath's father, might be speaking German, but he might be a Polish person. Okay, so these distinctions are very interesting and at the same time confusing. But the town in which the father lived has been scrapped flat by the roller of wars. The bombing and the tanks and the fights have led to the complete dissemination of the Polish town. There's nothing left where the father was born. But the name of the town is common, my Polak friend. Now, my Polak friend is no one else but the father. Sylvia Plath নিজের বাবাকে ফ্রেন্ডও বলছে এখানে। She is indeterminate. She cannot decide যে সে অ্যাকচুয়ালি তার রিলেশনশিপটা কি তার বাবার সাথে। Sometimes the father is a friend, sometimes the father is the oppressor, sometimes the father is a god, bag full of god, but here it's a friend, my Polak friend, Polish friend, because you were born in Poland. Says there a dozen or two. So I never could tell where you put your foot, your root. I never could talk to you, the tongue stuck in my jaw. So the father had been called by a dozen of people or 24 of people as a Polak friend. Maybe Plath is recollecting the conversations that her father used to have with some friends who came over their house, and these people used to taunt him for being Polish, or they were just being genial, and they said that you're my Polish friend, I mean, we are very friendly. I mean, in general we are friendly to people who are of a different origin than we are. Like, we are interested in the lives and customs of a person who is culturally, ethnically different. And I think when Plath's father had come to America, these people were very much interested in the way in which her father used to speak English, because there was a mother tongue influence of German or Polish in his speech, and they used to identify him as a Polish person. But the interesting thing is this, that they did not identify him as a German friend, because Germany was never looked upon as a friend by the USA, I mean, during that time. And the father also did not want to show that he was German. He rather showed his identity as a Polish person and not as a German person. So the politics of identity is also being played here, and perhaps it was very confusing for Plath to pin a particular identity upon the father. Sometimes he spoke in German, sometimes he spoke in Polish, sometimes people would call him a Polak friend, but she knew that he was German, and so on and so forth. There are so many layers of complexities that are there in this relationship. So I never could tell where you put your foot, your root. So I was telling about this confusion. I was telling about this identity crisis of the father, of the daughter as well. Because if the father is not sure as to where he belongs to, if your predecessor is rootless, then there is a possibility that you too would find you would find it very difficult to put a finger on a location that you are from.
if you are constantly on the move, then you do not know where you are from, and this parallels the psychological condition of Plath, because she is constantly in a state of mental flux, sorry, flux, flux, where she cannot determine what she wants, what she has to do. She's confused in general, and she uh, finds her existence itself very troublesome, and the way out she finds is suicide. So we don't know where her father put his put his foot, and where his fathers had roots too. I never could talk to you, and this is the gap that she laments, that she uh, has against or with the father, that um, she could never talk to him, because whenever she wanted to talk to him, the tongue stuck in her jaw. She was scared, stiff of the presence of the father. Okay, let us now go to the other section of the poem. I hope it will take 3 stanzas at a time. Okay, so now it's stuck in a barbed wire snare. A barbed wire snare is a very common image in the Second World War. She could not. This is a very evocative image. This is a very beautiful way in which she expresses her inability to communicate with her father. That just like people could not go through, people could not negotiate between the barbed wires that divided the borders of the countries, or the soldiers could not pass through the barbed wire fences or the snares. Um, uh, Sylvia Plath too could not travel through the barbed wire of interpersonal relationships with the father. The father was at a distance, which was guarded by the wires, the barbed wires of age, of gender, of sexuality, or even of language, because perhaps Plath was more comfortable in English, and her father was more comfortable in German. That could also create a sense of distance between the father and the daughter. So she got stuck in the barbed wire, and the barbed wire could mean so many things. Just a minute. Sorry for the interruption. So, ick, 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 ick.
I mean, I think these are German words, and I think it means one. Ich. I think it means one, but let me see. What does ich actually mean? In German. I, no, sorry. Ich means I, me, or myself. Okay. So it is interesting that she is repeating this word I, or she is stammering maybe. See how a real action in her childhood is represented in this poem. Because somebody who stammers might be stuck at this first word I, like that, ik. If you are German, if you're stammering, then you might be stuck at this one word and you will repeat it time and again. I could hardly speak because she was stammering, because her tongue had stuck to her jaw and she could hardly speak. I thought every German was you and the language obscene. These are very personal thoughts of Plath, and as we know that she is a confessional poet, she thought that every German was like her father. We have these stereotypes about Germans, that they are very serious people and they do not joke or they do not laugh, and they are very disciplined, and they are like very upper tight lip. They maintain a upper এভরি tight জার্মান lip. যদি ওর বাবা হয়ে থাকে তাহলে তো হিটলার কি বলছে ওর বাবা? ওর বাবা হিটলার বলছে, নাজি নাজি বাহিনীর মধ্যে বলছে। Nazi, yeah, I mean, we know that আমরা জানি যে Plather Baba was a military man, and he had served the Nazi in the Second World War. We know these things, and that is the reference. And every Germaner মধ্যে নাৎসিও মানে সরি হিটলারও পড়ে. Interestingly, Hitler was not born in Germany. He was born in Austria, and he did speak German. Yes, Devaprasad? হ্যাঁ বললাম। হ্যাঁ, তো এখানেও একটা মানে ওই আইডেন্টিটি ক্রাইসিস, ওই মানে কে কোথায় রুট কোথায় ফুট সেটা বোঝা যাচ্ছে না, সেটা বুঝতে অসুবিধে হচ্ছে, এবং সেটা এখানে বলা হচ্ছে। And the language obscene. কনভেনশনালি যেটা বলতে চাইছে সেটাই বোঝাতে চাইছে আর কি। কিটা? টিপিক্যালি জার্মান বলতে এটা বলতে চাইছে সেটাই বোঝাতে চাইছে। বাট হিটলার হয়তো অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেছে, কিন্তু ও তো জার্মানিতেই তো ঘাঁটি গেড়ে। Yeah, I mean, yeah, he thought, or like we think that he is like basically German. And well, I mean, as I said, যে কোনটা অস্ট্রিয়া, কোনটা পোল্যান্ড, কোনটা চেকোস্লোভাকিয়া আর কোনটা জার্মানি, সেইটা ওই সময় বোঝাটা একটু বেশ মুশকিল ছিল। এখনো মুশকিল, মানে এখনো অনেক জায়গায় অস্ট্রিয়াতে বা পোল্যান্ডে বা চেকোস্লোভাকিয়াতে জার্মান বলা হয়, অন্য কোনো ভাষা বলা হয় না। তাহলে জার্মান কারা, যারা জার্মান মানে জার্মানির লোক কারা, যারা জার্মান বলে না যারা জার্মানিতে থাকে। সো দ্যাটস a lot of social, a lot of identity politics involved here. So but she thought that every German was you and the language obscene. Obscene কেন? কারণ এটা মানে যেহেতু তুমি হিটলারের কনটেক্সটটা আনলে, তাই জন্য আমরা এরকম বলতেই পারি যে হিটলার খুব ভালো বক্তৃতা দিত, এবং সেই বক্তৃতা দিয়ে দিয়ে সে লোকজনের মাথা মানে ঘুরিয়ে দিত নিজের কথা বলে বলে, এবং ব্রেন ওয়াশ করে ফেলতে পারতো মানে ক্রাউডকে। তো maybe that language is associated somehow with aggression,
with war, with Holocaust, with death, with with, with, loss of lives. So that's why I think Plath thinks that the language is obscene, because in that language the war was waged, and we have these images of Hitler speaking very aggressively in English. In Germany, in German, and some people make fun of it, and some people are still scared whatever was being said in German, and his actions. I don't know if German language is very aggressive language. I don't know how can that be, but the expressions of these people might be aggressive. Like there are some certain languages which appear to be something, which is a very stereotypical thing to say, but they sometimes appear to be something. Like many people in India and abroad have told me and others that Bengali is a very sweet language. I don't know. I won't comment on that, but let's go with the flow, whatever the thing. So, an engine, chuffing me off like a Jew to Dachu, Auschwitz, Belsen. I began to talk like a Jew. I think I may well be a Jew. So, an engine is a very common image of Holocaust calamity, because these engines which were tied to buggies, and these buggies full of Jews like animals, they were transported to these Holocaust camps, Dachu, Auschwitz and Belsen, where millions of Jews were interred and killed. So she thinks that the engine is shuffling me. Shuffling is this onomatopoeia of the engine, the sound that engine makes, like chuk 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 chuk, that sound. She is carried off like a Jew, helpless, to Dachu, Auschwitz and Belsen, where she would be killed. She would be given to the gas chambers. I began to talk like a Jew. So, as opposed to the German father, she takes a completely opposite stance of being a person of Jewish descent. She takes the stance of a Jew as opposed to the German soldier or the German military person. I think I may well be a Jew, because the Jews were oppressed by the Germans, and this oppression by the father, psychological or otherwise, resonates in Plath's life. But we have to remember, as Devaprasad pointed out, that Plath did not have a very easy relationship with her husband either. And sometimes in this poem itself, I think the reference of the husband will come out, and there we will see that the husband could also be an oppressor. This reference is not just limited or tied to one man, but to another man, another significant man in Plath's life. The snows of Tyrol, the clear beer of Vienna, are not very pure or true. With my gypsy ancestress and my weird luck and my tarot pack, I may be a bit of a Jew. Not only Jews were targeted, but the gypsies were also targeted by the Nazi regime. And whatever is beautiful in Europe is also being mentioned here. The beer and the snows of Tyrol, they are not very pure, because they have been infected by Nazi tendencies, or they have been theaters of battle where a lot of bloodshed has happened, and hence they are not pure anymore. And she says that I have a gypsy ancestress. Another community which were very much tormented by the Nazi people is the gypsy people, and Plath thinks that she descends from that gypsy background, and she has a weird luck, because these gypsies have the stereotypical image of being fortune tellers, like having this glass ball, and they would see the future inside the glass ball, and so on and so forth.
and they have a tarot pack, like they will ask you to pick a card and they will tell your fortune. So she might be a bit of a Jew. So she is American, she is German, she might be Polish, she might be English, she is also a bit of a Jew. I think we all are a bit of a Jew, because at one point in time we are victimized by forces which are stronger than ourselves are, and at other times we become the Germans, where we victimize some people who are weaker than us. Okay, let's continue with the next sections. I don't know if I would be able to finish it today. No, I don't think so. It's like a lot of paragraphs, lot of stanzas. Okay. All right. So I have always been scared of you with your Luftwaffe, your gobbledygook. Luftwaffe, it's another German term. I don't know what it means. Let me see. I think it's a Macintosh. Oh, it's Air Force. I was thinking of Macintosh. Sorry, it's Air Force. The German Air Force was called Luftwaffe, or something very difficult to pronounce for me. So, but gobbledygook, I think this is a nonsense word, which does not really mean anything. I don't know if it means anything in German. Let me just check once if it has any meaning. Gobbledygook. I think it's nonsense, or it means that she cannot understand what many words in German means. Kauderwelsch. What is Kauderwelsch? No, in Germany it says it's Kauderwelsch, but what is Kauderwelsch? I think it just means nonsense, like it doesn't mean